এই যে হয়ে গেল, এই যে দেখো এখানে তোমার এটা হচ্ছে আমার এখানে লক করা, বাট ফোনে হচ্ছে এই যে জিনিসটা আমি হাত নাড়াচ্ছি এটা হচ্ছে আমাদের ব্রেইন। এই ব্রেনের মধ্যে এটাই মূলত নিউরন। এখানে নিউরনগুলো দেখতে তোমাদের বইয়ে ছবি আছে, ক্লাস 8 থেকে পড়ে আসতেছো, বাট ব্রেনটা গঠিত হচ্ছে নিউরন নিয়ে। এই নিউরন যদি ছোটো কী বলে, যদি ছোটোবেলা আমরা ছোটো মাথা নিয়ে জন্মাই তাহলে বড় হইলে কেমন? কারণ এখন দেখো তোমরা আসলে পড়বা কিছুদিন পরে গিয়ে যে আমাদের নিউরনগুলো দেখতে কীরকম। নিউরনগুলো হচ্ছে এরকম, নর্মালি নিউরনগুলো দেখতে এরকম। এটা নিউরনের খোঁজ দেওয়া, এখানে একটা নিউক্লিয়াস থাকে, এখানে শাখা প্রশাখার মতো আরও সৃষ্টি হয়। এই শাখা প্রশাখার মাধ্যমে হচ্ছে একটা নিউরন অন্যটার সাথে কানেকশন থাকে, একটার থেকে অন্যটাতে খবর পাঠায়, এবং এদিকে কতগুলো প্রান্ত থাকে। তো এগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু সাপোর্টিং তোমার খোঁজ থাকে, এরকম সাপোর্টিং কিছু কোষ থাকে পুষ্টি দেওয়ার জন্য। এগুলোকে বলা হয় নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া এই কোষগুলো আসলে দিন শেষে বড় হয়। তো এগুলো যখন বড় হয় তখন আমাদের মস্তিষ্কটা আস্তে আস্তে বড় হয়। এরপর আসি হচ্ছে, ধরো তোমরা একটা ফোম নিলা, এটা ফোমটা কি বিভাজন হইতে পারতেছে না, ঠিক আছে? ফোমটা যখন পানি গ্রহণ করবে, ফোমটা যখন বাইর থেকে পানি গ্রহণ করবে, ফোম মানে তো বুঝে সবাই, যারা তোষক বা কোনো একটা জিনিস যেটা পানি গ্রহণ করতে পারে, এটা পানি গ্রহণ করে মোটা হয়ে গেছে গা। তো ঠিক তেমনি আমাদের নিউরনগুলো ছোটোবেলায় থাকে চিকন, যখন এগুলো বড় হয়ে পুষ্টি গ্রহণ করে, আস্তে আস্তে বড় হইতে থাকে, পুষ্টি গ্রহণ করে, তখন সে হয়ে যায় মোটা। আস্তে আস্তে সবগুলো যখন মোটা হয়ে যায়, আমাদের এখানে কোটি কোটি নিউরন আছে আমাদের বডির, আমাদের মস্তিষ্কে। তো এই কারণে হচ্ছে আমাদের কি হয়, মস্তিষ্কটা আস্তে আস্তে বড় হয়। এটা তো এটার মানে এই না যে নিউরনটা বিভাজিত হয়েছে, নিউরনটা আসলে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে যে, ঠিক আছে? তারপর আসে হচ্ছে লোহিত রক্তকণিকা। আমরা সবাই জানি এবং পড়ব। ক্লাস 10-এর হয়তো নাই এই চ্যাপ্টারটা, ক্লাস 9-এর এটা আছে যে লোহিত রক্তকণিকার সময়কাল কতদিন, না আছে সবারই আছে, 2 নম্বর চ্যাপ্টার সবারই আছে। লোহিত রক্তকণিকার সময়কাল কতদিন? 120 দিন। 120 দিন। তাহলে এখন জিজ্ঞেস করবা, ভাই যদি লোহিত রক্তকণিকা 120 দিন পর মারা যায়, তাহলে এরা আবার তৈরি হয় কেমনে? ঠিক আছে না? তোমাদের তো প্রশ্ন সেটা, তোমরা করবে না অবশ্য, তোমাদের এতটুকু মাথায় আসতেছে না, বা কিছু কিছু হয়তো 100 জনের মধ্যে একজনের মাথায় এই প্রশ্নটা আসতে পারে। তোমাদের অনেকেই জিজ্ঞেস করতেও পারো যে ভাই লোহিত রক্তকণিকা যদি 120 দিন পর মারা যায়, তো এটা আবার তৈরি হয় কীভাবে? কারণ আমাদের বডিতে নিয়মিত লোহিত রক্তকণিকা আছে, আরবিসি আছে। দেখো যখন আরবিসি তৈরি হয় তখন তার কি থাকে, নিউক্লিয়াস থাকে, কিন্তু যখন সে ম্যাচিউর হয়ে যায়, আস্তে আস্তে বড় হইতে থাকে, তখন তার নিউক্লিয়াসটা থাকে না। যার কারণে সে যখন ছোটো অবস্থায় থাকে তখন থাকতে হচ্ছে গোলাকার, এরকম গোল গাল একটা জিনিস। যখন সে নিউক্লিয়াস বের করে দেয় তখন আমরা হয়তো বলি দ্বি অবতল, এরকম দেখতে। আমরা অনেক ছবি দেখছি আরবিসির, আমরা যদি পাশ থেকে দেখি, দেখার সময় আমরা এটাকে এভাবে দেখি। তোমরা গুগল করে নিবা আরবিসি, পিকচার অফ আরবিসি, তখন এই ছবিগুলো 3D ছবিগুলো দেখতে পারবা। সবার কাছে ফোন আছে, সবাই একটু ক্লাস শেষে তোমরা গুগল থেকে আরবিসি ছবি, তোমাদের বইও আছে, এভাবে দেখতে। আগে ছিল এরকম গোলগাল, যখন নিউক্লিয়াসটা বের হয়ে যায় তখন হচ্ছে মাঝখানে চিকনায় যায়। এটারও সুবিধা আছে, অক্সিজেন বেশি নিতে পারে, যার ফলে হচ্ছে বেশি কাজ আসতে পারে। আবার 120 দিন পর কেন মারা যায় সেটারও কারণ আছে। আবার যতটুকু মনে রাখো, পেশিকোষ, লাল রক্তকণিকা এবং স্নায়ুকোষে হয় না, মানুষের ক্ষেত্রে এটা হয় না, ঠিক আছে? এখন আমরা আমাদের মূল ক্লাসে ফিরে যাবো আজকে, সেটা হচ্ছে অ্যানাফেজ পর্যন্ত কালকে আমরা পড়ছিলাম, তাই না? আমরা টেলোফেজে যাব। অ্যানাফেজ পর্যন্ত কি হয়েছিল? অ্যানাফেজ হচ্ছে আমাদের যে, আচ্ছা বড় করে রাখি আমি, এর মধ্যে প্রতিটি প্রান্তে নিউক্লিয়াস ক্রোমোজোমের অর্ধেক চলে গেছে। আমি এখানে 4টা দিলাম, এদিকেও 4টা দিব।
এটা ছিল হচ্ছে অ্যানাফেজের শেষের দিকে এসে একদম। এতটুকু পর্যন্ত কালকে আমরা পড়ছি অ্যানাফেজ পর্যন্ত, জীববিজ্ঞান বই যাই। এখন টেলোফেজটা হচ্ছে পুরাপুরি প্রোফেজের উল্টা। টেলোফেজটা হচ্ছে পুরাপুরি প্রোফেজের উল্টা। প্রোফেজে কি কি ঘটতো, এটা হচ্ছে এখানে তার উল্টা জিনিসটা ঘটবে। তাহলে আমরা টেলোফেজের গল্পগুলো লিখি, আর কারা কারা ওই গল্পটা পড়ছিলা আশা করি এটা দিয়ে আরও ভালো ভালো মনে রাখতে পারবা। এটা আসলে আমি টাইম পাই না তোমাদের এখানে ক্লাসে পড়াই দিব, আর ক্লাসও বেশি নিতে পারবো না, এই জন্য তোমাদেরকে ছবিটাই দিয়ে দিছি একদম। আর অনেকে বললো যে ভাই এগুলো কী বলেন ক্লাসে বসে বসে। এটা হচ্ছে মাইটোসিসের শেষ পর্যায়ে। এখানে হচ্ছে প্রোফেজের ঘটনাগুলো কি হয়, বিপরীতভাবে ঘটতে থাকে। তাহলে 1 নাম্বার পয়েন্ট কি হবে, প্রোফেজে কি হয়েছিল, ক্রোমোজোমগুলো খাটো মোটো হয়েছিল। এগুলো হচ্ছে ক্রোমোজোমগুলো সরু, আবার হ্যাঁ আবার পানি যোজন করে, সরু ও লম্বা আকার ধারণ করবে। 2 নাম্বার এখানে হচ্ছে, এটা বাদ দিকে দরকার নেই, আমাদের যে নিউক্লিয়ার ঝিল্লি এবং নিউক্লিয়াস তোমার কি হয়েছিল, বিলুপ্ত হয়েছে, এগুলো পুনর্ভাব ঘটবে। তাহলে নিউক্লিয়ার রেটিকুলাম বলছে, নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটবে। নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয়, একই জিনিসটা আর কি, নিউক্লিয়ার রেটিকুলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, এতক্ষণ পরে। ঝিল্লি, আচ্ছা আমরা বেশি কিছু পড়ে না আর কি, আজকের ক্লাসের যা সেখান থেকে শুরু করতে পারো, সমস্যা নেই। টেলোফেজ হচ্ছে প্রোফেজের ঘটনাগুলোর পুরাপুরি উল্টাটা ঘটবে। নিউক্লিয়ার রেটিকুলাম বা ঝিল্লি অথবা নিউক্লিওলাস পুনর্ভাব ঘটবে। পুনরাবির্ভাব অনেক কঠিন বানান, পুনরায় আমি সহজভাবে লিখি, পুনরায় সৃষ্টি হবে। 3 নাম্বার অপত্যকোষ দ্বারাও, আগে তো আস্তে আস্তে যেতে হবে। এখন এই যে নিউক্লিয়ার রেটিকুলাম গিরে নিউক্লিয়ার মেমব্রেন, আমি একসাথে লিখে ফেলছি রেটিকুলাম আছে। এখন কথা হচ্ছে যে প্রাণী কোষের ক্ষেত্রে একরকম, উদ্ভিদ কোষের একরকম। আমাদের এখানে যে প্রাণী কোষের স্পিন্ডল তন্তুগুলো ছিল, এগুলো হচ্ছে তার গঠনটা হারাই ফেলবে। তা আমরা পড়ছিলাম এগুলো তৈরি হয় কি দিয়ে, মাইক্রোটিবিউল দিয়ে। এগুলো আস্তে আস্তে ভেঙে যাবে, ভেঙে গুড়ি গুড়ি হয়ে যাবে। ঘুরি ঘুরি হয়ে গিয়ে আমাদের দেহে যে, আমাদের কোষের মধ্যে যে আগের থেকে বিদ্যমান এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছিল, এগুলো বিষুবীয় অঞ্চলে গিয়ে ইটের মতো বসে যাবে, ইট সৃষ্টি করবে, আস্তে আস্তে ইটের মতো সৃষ্টি করবে, একটা দেওয়াল তৈরি করবে। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কীরকম হয়, প্রাণী কোষের ক্ষেত্রে এরকম হয় না। ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই কীরকম হয়। এটা ধরো তোমার একটা বাটি নিলাম, বাটির মধ্যে হচ্ছে আমি অনেকগুলো বালি নিলাম। এগুলো চিন্তা করো, তুমি একটা কাছের, যাদের ঘরে একুরিয়াম আছে, একুরিয়াম তো চিনো সবাই, মাছ যেখানে রাখে, ধর একটা একুরিয়াম আমি এখানে আঁকলাম, একুরিয়ামের ভিতরে আমি বালি ঢুকাই দিলাম। তা তুমি এখন সাইড থেকে একুরিয়ামটা দেখতেছো, উপর থেকে না, তুমি সাইড থেকে দেখতেছো, এটা টেবিল, তুমি সাইড থেকে দেখছো। আমি কি করলাম, আস্তে আস্তে হাত দিয়ে বাচ্চারা খেলা করে না, হাত দিয়ে কি করে আস্তে আস্তে বালিগুলো সরাই ফেলতে চেষ্টা করে। আমি এখান থেকে বালিগুলো সরাই ফেলতেছি আস্তে আস্তে সরাই একদম। তো আমি কি আস্তে আস্তে মুছে দিই, এখানে ছোট্ট করে মুছে দিই, এই জায়গায় আস্তে আস্তে মুছে দিচ্ছি বা বালিগুলো নিয়ে ফেলতেছি। নীতি এক সময় কি হবে, একদম প্রান্তে স্পর্শ করবে। কিন্তু এটা তো একুরিয়াম বললাম, ধরো তুমি একটা অনেক বড় বালি চিন্তা করলা, এখন তুমি উপর থেকে দেখতেছো। ধর এখন হচ্ছে তোমাকে বললাম উপর থেকে দেখো, এতক্ষণ আমি পাশ থেকে দেখালাম কেন, বোঝানোর জন্য কি হয়। এখন তুমি উপর থেকে দেখতেছো জিনিসটাকে। কি করলো, একটা ছোটো বাচ্চা কি করতেছে, এখান থেকে আস্তে আস্তে বালি সরানো শুরু করছে, পাশ দিয়ে গিয়ে সবগুলো ছড়াই ছিঁড়ে এটাকে আলাদা করে ফেলছে, মানে আলাদা একটা দ্বীপ করে ফেলছে, এটা একটা আলাদা দ্বীপ, এটা একটা আলাদা হয়ে গেছে। তো এভাবে হচ্ছে যখন গর্ত হওয়া শুরু হয়, এই গর্তটা এক পাশ দিয়ে শুরু হয়ে
বৃত্তাকারে গিয়ে মিলে যখন যাবে তখন সে একটা আলাদা কোষে পরিণত হবে। তো এখানে এটা লিখছে যে প্রাণীর ক্ষেত্রে বিষুবীয় অঞ্চল বরাবর কোষ ঝিল্লিটি গর্তের মতো ভিতরের দিকে ঢুকে যায়। আমরা উদ্ভিদ কোষেরটা বলছি, সেটা কি উদ্ভিদ কোষে টেলোফেজ উদ্ভিদ কোষ আমরা টেলোফেজ পর্যায়ে আসি। দেখো আরেকটা প্রশ্ন, আরেকটা কথা এতটুক পর্যন্ত তোমার ক্যারিওকাইনেসিস শেষ। ক্যারিওকাইনেসিস শেষ। এখন থেকে হচ্ছে আমাদের কি শুরু, সাইটোকাইনেসিস শুরু। তোমরা বইয়ে একদম তোমরা সবাই বইয়ে লিখে ফেলো এটা জিনিসটা। আমরা তো বলি যে উদ্ভিদ কোষ বিভাজনের দুইটা আছে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা সাইটোকাইনেসিস। এই পয়েন্টটাই মূলত সাইটোকাইনেসিস। তাহলে সাইটোকাইনেসিস বলতে মূলত এই লেখাটাই মূলত বোঝায় আমাদের বইয়ে। আমি এতক্ষণ পর্যন্ত যতটুকু পড়ালাম টেলোফেজ পর্যন্ত, এতটুকু ছিল ক্যারিওকাইনেসিসের পার্ট। এরপর শুরু হবে সাইটোকাইনেসিস। তাহলে এখন আমি সাইটোকাইনেসিস আলাদা করে লিখি, দুটোটাই টেলোফেজেই ঘটে। সাইটোকাইনেসিস এখানে কি হবে, এখানে হবে যে আসলে একটা কোষ থেকে দুইটা কোষ, অপত্য কোষ সৃষ্টি। আমার অপত্য ক্রোমোজোম শেষ, ক্যারিওকাইনেসিসের মাধ্যমে কি হইলো, অপত্য ক্রোমোজোম সৃষ্টি হইলো। এখন হচ্ছে এটার মাধ্যমে অপত্য কোষ। এই ক্ষেত্রে উদ্ভিদ কোষে কি হয়, প্রাণী কোষে কি হয়, এটা হচ্ছে আলাদা করে তোমাদের একটু পড়তে হয়। এবং এটাও সিকিউতে আসে। সিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ঘ নাম্বারের জন্য। আসলে তোমাদের বইয়ের ক্ষেত্রে 5টা দশায়, 5টাতে আবার ইম্পর্টেন্ট করতে হয় গুজো, এগুলো সব কিছু। তোর ম্যাটাফেজটা কম আসে, বাট প্রোফেজ, তারপর হচ্ছে টেলোফেজ এগুলো বেশি আসে, অ্যানাফেজও বেশি আসে। তোমার বিএল যে এগুলোর গঠন ব্যাখ্যা করতে বলে। উদ্ভিদ কোষে কী হয়, বিষুবীয় অঞ্চলে বা বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো রেটিকুলাম শব্দের অর্থ কি, তোমরা নিউক্লিয়ার রেটিকুলাম শব্দটা পাইছো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে তোমাদের উচিত ছিল এখানে যে আসলে রেটিকুলাম বলতে কি বোঝায় শিখে ফেলি একটু। রেটিকুলাম বলতে কি, এখানে আছে রেটিকুলাম শব্দটা, এখানে নাই, এখানে নাই। রেটিকুলাম বলতে বোঝায় হচ্ছে একটা পর্দার মতো একটা গঠন। আর এন্ডোপ্লাজমিক বলতে কি বোঝাইছে, এন্ডো শব্দের অর্থ ভেতরে। আমরা বলি না ইনডোর আউটডোর, এখানে এন্ডো শব্দের অর্থ হচ্ছে ভেতরে বুঝাইছে। এন্ডো শব্দের অর্থ কি, অভ্যন্তরীণ, ভেতরে। আর প্লাজমিক মানে হচ্ছে প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম। রেটিকুলাম মানে হচ্ছে তোমার একটা তন্তুর মতো, এটাও সুতার মতো। এগুলো আসলে কোনগুলো তোমরা কোষ বিভাজনের চিত্রতেই দেখো, এগুলো কোষের চিত্রতেই দেখা যায়। এই যে এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এক নালীর মতো যেগুলো আছে এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো কোথায় যাওয়া শুরু করে, কোষের বিষুবীয় অঞ্চল বরাবর গিয়ে বসে যায়, মানে একটা স্ট্রাকচার তৈরি করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম জমা হয়ে আচ্ছা কাজ যেন চলতে আওয়াজ করছে, জমা হয়ে মিলিত হয় এবং কোষ প্লেট গঠন করে। ঠিক আছে, কোষ প্লেট গঠন। তাহলে উদ্ভিদ কোষে কিভাবে হইলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে হইলো। কোষ প্লেট হচ্ছে তোমার কি হলো, কোষ প্লেট হচ্ছে তোমাদের বইয়ে যদি যাও একদম শুরুর পড়াগুলো পড়ো, তাহলে এখানে হচ্ছে একটা কথা আছে, কোষ
কোষ প্রাচীরের মাধ্যমিক একটা থাকে হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি। এখানের মধ্যে যেটা প্রথমে সৃষ্টি হয়, অর্থাৎ দুইটা জিনিসের মধ্যে দেওয়ালটা, প্রথমত দুইটা জিনিসের মধ্যে, আমার এখানে কেন বারবার যাচ্ছে, একটা জিনিস তৈরি করলা, এটা একটা দেওয়াল, এইটাই হচ্ছে প্রাথমিক যে কোষ প্রাচীর, সেটা এটাকেই কোষ প্লেট বলতেছে। কোষ প্লেট মানে প্রাথমিক যে দেওয়ালটা ছিল সেটা। এটার উপর যখন আরও জমা হয় তখন আমরা বলি সেকেন্ডারি। তোমাদের বইয়ে সেকেন্ডারি পর্যন্ত আসে। এদের উপর যখন আরও জমা হয় তখন আমরা বলি টারশিয়ারি। আপাতত মনে রাখো, কোষ প্লেট হচ্ছে যে দুইটা কোষকে আলাদা করার একটা প্লেট, একটা দেওয়াল বলতে পারে এটাকে। এই কোষ প্লেটের উপর এখন বিভিন্ন পদার্থ জমতে 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 কি সৃষ্টি করবে, তোমার কোষ প্রাচীরটা সৃষ্টি হবে অবশেষে সমবন্টন। আচ্ছা, সাইটোপ্লাজমিক অঙ্গাণুর সমবন্টন বলতে কি বোঝাই? 2 নাম্বার পয়েন্ট, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর সমবন্টন। আসলে তোমাদের মূল পড়া গতকালকে শেষ হয়ে গেছে, এগুলো হচ্ছে এক্সট্রা পড়া, বুঝার পরে সব শেষ হয়ে গেছে। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সমবন্টন বলতে আমি কালকে বলছিলাম না, ইন্টারফেসে সবগুলো অঙ্গাণু ডাবল হয়ে বসে আছে। তো ডাবল হয়ে বসে থাকলে এগুলো তো বসে রাখলেই তো হবে না, যেহেতু ডাবল কোষ হয়ে গেছে এখন প্রত্যেকটাকে আলাদা করে আমি দিয়ে দিব, তো সমবন্টন বলছে এটাকে। তারপর এখন আসলে প্রাণী কোষেরটা কী হয়, প্রাণী কোষের ক্ষেত্রে হচ্ছে তোমার মাত্র 10 জন আছে, 10 জন না 9 জন, আমি সহ তো 10 জন। প্রাণী কোষের ক্ষেত্রে কি হবে, স্পিন্ডল যন্ত্র বিষুবীয় অঞ্চল বরাবর কোষঝিল্লির গর্তের ভিতরে ঢুকে যায়। তাহলে বিষুবীয় অঞ্চল বরাবর, তোমরা এগুলো বই থেকে লিখে পড়বো, আমি এখানে তো আর বই থেকেই দেখে লিখতেছি। বিষুবীয় অঞ্চল বরাবর গর্তের মতো সৃষ্টি হয়ে মিলিত হয়। মিলিত হওয়ার পরে কি হয়, এবং পৃথক কোষের সৃষ্টি হয়, পৃথক কোষে পরিণত হয়। এগুলো সব বইয়ের পড়া, বইয়ের এক্সট্রা যা পড়া এগুলো সব আমি কিন্তু লিখে দিই এখানে, বইয়ের পরে তোমরা বই থেকে পড়বা। ফলে দুইটি কোষে বিভক্ত হয়ে যায়। আমাদের হচ্ছে দেখো চিত্রটাতেই সুন্দর করে দিছে, কি হয়, দুইটা কোষ, দুইটা নিউক্লিয়াস আলাদা হয়ে গেছে গা, মাঝখানে কোষ প্লেট সৃষ্টি হয়েছে। আর প্রাণী কোষের ক্ষেত্রে হচ্ছে দুইটা এখানে গর্তের মধ্যে সৃষ্টি হবে, দুইটা আলাদা হয়ে যাবে। এতটুকুতেই মাইটোসিস বিভাজন শেষ। দেখি বলো কার কোনো সমস্যা আছে কিনা মেটাফেজে। এরপর মেটাফেজের গুরুত্বটা যারা এতদিন আমার বকবক শুনছো, বকবকের মধ্যে বলে ফেলছি, ঠিক আছে। এখন কারো সমস্যা আছে কিনা বলে এর মধ্যে আজকে সাইটোকাইন। হ্যাঁ বলো। বিষুবীয় মানে হচ্ছে মাঝখানের অঞ্চল। আর মধ্যবর্তী না, এটা বলতে আসলে 0 ডিগ্রি বোঝায়। আমাদের পৃথিবীকে যদি আমরা গোলাকার চিন্তা করি, তোমরা সবাই পড়ো যে আমাদের পৃথিবী একটা গোলকের ন্যায়। তো গোলক তো 360 ডিগ্রি। তো আমরা হচ্ছে যে এইটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, পৃথিবীর উত্তর দিক দক্ষিণ দিক। তো এটা হচ্ছে একটা পূর্ব একটা পশ্চিম, একটা পূর্ব একটা পশ্চিম, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পূর্ব। এই পূর্ব দিক বরাবর যে অঞ্চলটা থাকে এটার মান হচ্ছে 0 ডিগ্রি। এটাকে বলে বিষুবীয় অঞ্চল। ডাউট থাকলে বলো, আমি তো বলছি। অপত্য মানে হচ্ছে বাচ্চা, কন্যা মায়ের থেকে যা সৃষ্টি হয় তাকে বলবো অপত্য, মানে আমরাও হচ্ছে মায়ের অপত্য ছেলে। তাহলে বিষুবীয় অঞ্চল বলতে আমরা যে পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু এগুলোকে বলে মেরু অঞ্চল, আর এগুলোকে বলা হয় বিষুবীয় অঞ্চল। আমি কলম দিয়ে দেখাই, এটা হচ্ছে মেরু অঞ্চল, আর এগুলোকে বলে বিষুবীয় অঞ্চল। বিষুবীয় বলতে মধ্যবর্তী অবস্থাকে বোঝায়। বিষুবীয় শব্দের অর্থ মধ্যবর্তী অবস্থা। আর কিছু সমস্যা আছে বলা, তোমরা যার কনফিউশন আছে সরাসরি মুখে বলার চেষ্টা করো। আমি তো ফোনে দেখতেছি মেসেজ, সবসময় ফোনে চোখ থাকে না। ক্রোমোজোমে এই ফেজে নৃত্য করে ওইটা অ্যানাফেজে, এটা কালকে ক্লাসে
যারা কালকে ক্লাস করছো তারাও পড়বা, আর যখন সলভ দিব তখন বলে দিব। এখন বললে তো অনেকে পরীক্ষা দেয় নাই, ওরাও আনসার জেনে যাবে। এটা অবশ্যই আমি কালকে ক্লাসে বলছি, একদম ভালো করে বুঝাইছি উদাহরণ দিয়ে, ছবির মাধ্যমে। আর কারো সমস্যা আছে মেটাফেজ নিয়ে, সরি মাইটোসিস নিয়ে আর কোনো সমস্যা আছে কিনা? একদম মানে বইয়ের প্রত্যেকটা লাইন কিন্তু ধরে ধরে বলছি। আলফা হাসান নতুন, হ্যাঁ। আর তোমরা একজন আজকে জিজ্ঞেস করছো আমাকে, ভাই আমাকে নোট দেন। আমি কখনো ওইগুলো নিয়ে তোমাদের এই জিনিসটা আমি শখের বসে পড়াই, নোট দিয়ে বা নোট রাখি আমার কাছে, এগুলো না। আমি নিজে পড়াচ্ছি, নোট করে এগুলোই দিচ্ছি। আমার কাছে নাই যে জীববিজ্ঞানে সব নোট আছে, আর আমি নোট করা নিজেই পছন্দ করি না। নোট করলে গুছাই নোট করতে হবে। নোট করলে এই যে এগুলো তো বইয়ের লাইন, তো এগুলো তো আর নোট হইলো না। তো নোট কেমনে করতে হবে আমি বুঝাই দিলাম। নোট করতে হবে, তোমাকে পয়েন্ট আকারে বের করে নিয়ে আসতে হবে। এত কিছু কথা তো লিখে পরীক্ষা হলে তুমি ভুলাইতে পারবে না। তোমার কথা, তুমি একজন পুরা মুখস্থ লিখে গেল, পরীক্ষার খাতে সবগুলো মুখস্থ লিখছে, কিন্তু তুমি পয়েন্ট আকারে সহজ করে লিখছো, নাম্বার কিন্তু তোমাকে বেশি দিবে। কারণ স্যার তো মানুষ, উনি সারাদিন খাতা কাটতেছে, সবাই তো এই কথাটাই লিখবে, বইয়ের এই কথাটা। তুমি যখন মাঝখানে ইউনিক কিছু লিখবা, তুমি যখন ছবিগুলোকে একটু সুন্দরভাবে ডিজাইন করে দিতে পারবা। ডিজাইন বলে রং করতে যায় না, রং করলে অবশ্যই তোমার যেগুলো পিছনের পৃষ্ঠায় ক্ষতি করে না ওগুলো করতে হবে, রং না করাই বেটার। তুমি বড় করে আঁকলা, সুন্দর করে পেন্সিল, একদম চিকনা পেন্সিল দিয়ে আঁকলা, স্যার দেখেই তো অবাক হয়ে গেছে। তো তুমি যদি এখন প্যারাগ্রাফের মতো লিখতে থাকো সবার মতো, তা তুমি তো আলাদা হইলে না। হ্যাঁ, পয়েন্ট আকারে লিখতে হবে, নাহলে হচ্ছে তুমি এরকম বাংলা প্যারাগ্রাফের মতো লিখলে তো আর সবার মতোই হইল, ব্যতিক্রম তো হইতে হবে। এবং দেখবে তোমরা সবাই হচ্ছে, আমি একটা কথা বলি, তোমরা সবাই সৃজনশীল লিখো না, গতে প্রশ্ন আসে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য লিখো। সবাই কি করো, সুন্দর করে উদ্দীপক থেকে লিখে বলে এটা সাদৃশ্য এটা। কিন্তু যারা বুদ্ধিমান, আমি যারা দেখছি চট্টগ্রাম কলেজে পড়ে, ওরা কি করে জানো, ওরা হচ্ছে তোমাদের ম্যাথ ইউজ করে। ম্যাথ কি, এরকম ভ্যান চিত্র না কি চিত্র কতগুলো আছে না, এগুলো ইউজ করে। ওরা এখানে বৈসাদৃশ্য লিখে, এখানে সাদৃশ্যগুলো লিখে। তো স্যার তো বুঝে গেছে এটা ভালো স্টুডেন্ট কিনা খারাপ স্টুডেন্ট। তুমি এত প্যারাগ্রাফ লিখছো, স্যার এত প্যারাগ্রাফ করবে, এক পৃষ্ঠা 2 পৃষ্ঠা। কিন্তু যারা খাতা কাটে তাদের থেকে জিজ্ঞেস করিও, ম্যাক্সিমামই কিছু টিচার আছে, অবশ্যই কিছু টিচার আছে খাতা পড়লে আনসার দিবে। এটা হচ্ছে ভাগ্যের উপরে, তোমার খাতাটা কোন টিচারের উপর পড়তেছে। বাট আমি দেখছি আমার চট্টগ্রাম কলেজের একটা ফ্রেন্ড ছিল, ও নিজে একটা বই করতে আনছে, আমি নিজে জানি না, বইগুলো বাজারে কোত্থেকে বের করতে, ওখানে এরকম করে দেয়া যে সাদৃশ্যগুলো এভাবে গ্রাফ চিত্র দিয়ে প্রথমে লিখছে। কিছু লিখা তো অবশ্যই লিখতে হবে। তুমি লিখছো 2 পৃষ্ঠা, তুমিও ধরো 2 পৃষ্ঠা না লিখে তুমি 2 পৃষ্ঠা লিখতে হবে, তুমি 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা লিখছো। লিখার পরে তুমি সুন্দর করে গ্রাফটা আঁকে দিলা। তো ছাত্র গ্রাফ দেখে বা ক্লাস, ধরো আমি তোমার বলি গ নাম্বার শুরু করছো, ঠিক আছে, তুমি এখানে কিছু লিখলা, মাঝখানে গ্রাফটাকে দিলা, পরের পৃষ্ঠায় গেলা, আবার লিখলা। তো স্যারে যখন তোমার প্রথম পৃষ্ঠায় গ্রাফটা দেখে উনি সব বুঝে গেছে, আর তোমার লেখা দেখে তোমাকে নাম্বার দিয়ে দিচ্ছে। তোমাকে পার্থক্য হইতে হবে এই জায়গায়, সবার থেকে ডিফারেন্স। আবার এমন করিও না যে ডিফারেন্স কিছু করতে গিয়ে 4-5 পৃষ্ঠা লিখলা, এরও দরকার নেই। টু দ্য পয়েন্ট লিখবা, আনসার দিয়ে দিবে। আর সায়েন্সের ক্ষেত্রে টু দ্য পয়েন্ট লিখলে আনসার হুবহু দিবে, বাংলা ইংলিশ বাদ দিলাম। সায়েন্সে যত টু দ্য পয়েন্ট লিখবা তত আনসার। আমরা স্যারকে দেখছি খাতা কাটতে, স্যার একটা খাতা কাটতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট নিবে। স্কুল এক্সামে দেওয়া যাবে না, হ্যাঁ এটা ডিপেন্ড করে, স্কুলের উপর ডিপেন্ড করে আর কি। তোমার স্যার ম্যাডাম কি ওদেরকে বলতে পারে স্যার ম্যাম এগুলো করলে বা স্যার এগুলো করলে কি কীরকম হবে। আচ্ছা, আমাদের মাইটোসিসের গুরুত্বে চলে আসি। প্রথমত আমি লাইন বাই লাইন পড়বো, এখানে নোটের কিছু নাই, আর যে কথাগুলো বোঝানোর এটা বুঝাই দিব। দেখো, জীবদেহে মাইটোসিস কোষ বিভাজন গুরুত্বপূর্ণ অপরিসীম। এটা সবসময় আমরা উদ্দীপকের গুরুত্ব অপরিসীম লিখে দিব, এটা গেল গুরুত্ব অপরিসীম, দুনিয়াতে সব কিছু গুরুত্ব অপরিসীম। কি হয়, মাইটোসিস কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয়। দাগ দাও এমসিকিউর জন্য দাগ দাও। তোমার এমসিকিউতে প্রশ্ন যে মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের ফলে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের কি ভারসাম্য হয়? দুইটার ক্ষেত্রেই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের কিসের ভারসাম্য হয়? নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের আয়তন এবং পরিমাণগত। আয়তনও সেম থাকবে, সাইটোপ্লাজমের মধ্যে যা থাকে
এটা বলতেছি কালকে বলবো, এখন বলে দিলে তুমি তো পরীক্ষা দিছো, এখন আজকে যদি বলে দিই প্রিয়তি যদি আজকে বলে দিই বাকিরা তো নাম্বার পেয়ে যাবে। তুমি একটু কষ্ট করে কালকে ক্লাসের জন্য অপেক্ষা করো বা গতকালকে ক্লাসটা রেকর্ডটা একটু টেনে দেখে ফেলিও। তারপর আসে হচ্ছে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি করে। বহুকোষী জীব বলতে কি বুঝাইছে তোমরা দাগাই ফেল, আমি কারণ মুছে দিব, আর আমার তো ওখানে পড়াইতে হবে, এই জন্য যেখানে দাগ দিতে বলছি এখানে দাগ দেবে। নিউক্লিয়াস এন্ড সাইটোপ্লাজমের মধ্যকার আয়তনের পরিমাণ কত বা খাতায় লিখো, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেহকোষী কোষ না, আমরা তো আমরা বহুকোষী জীব, তা আমাদের দৈহিক বৃদ্ধি ঘটে না? অবশ্যই ঘটে, এই লাইনটা হচ্ছে সেটা। এর ফলে বহুকোষী জীবের কি ঘটে? দৈহিক বৃদ্ধি ঘটে। তারপর সব বহুকোষী জীবেই জাইগোট নামক একটি কোষ থেকে জীবন শুরু করে। তোমরা সবাই এখন জাইগোট চিনো, ওরা চিনে না, বইয়ের যারা বই লিখছে ওরা মনে করছে তোমরা জাইগোট চিনো না, সেজন্য বলছে জাইগোট নামক, কিন্তু তোমরা তো জাইগোট চিনো। এই জাইগোটটা 2 কোষ বিশিষ্ট, কই যেন করতে গেলে এই জাইগোটটা হচ্ছে 2 কোষ বিশিষ্ট। ধরো এটা একটা 2 কোষ বিশিষ্ট, আমি সুন্দর করে আঁকা আসলে পসিবল, এভাবে 2 কোষ বিশিষ্ট এটা। হ্যাঁ, এটা হচ্ছে 2 কোষ বিশিষ্ট। এটা বারবার বিভাজন হয়, 2টা থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32, এভাবে হইতে 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 বিভাজন হইতেই থাকে। তো মনে হইতে পারে যে 1টি থেকে 2টি, 2টি থেকে 3টি, 4টি, 4টি থেকে 8টি, এভাবে বৃদ্ধি পেতে থাকলে একটা কোষ সম্পূর্ণ মানুষ হইতে অনেক সময় লাগবে, কিন্তু সত্য নয়। যদি আমাদের কতটা, এইটা একটা এমসিকিউর প্রশ্ন, মানুষের কতটা কোষ থাকে? 30 ট্রিলিয়ন। আচ্ছা সবাই কি মিলিয়ন বিলিয়ন হিসাবটা বুঝো? না, কোটি একটা জিনিস ইংলিশে আমরা নর্মালি কি একক, দশক, তারপর শতক, তারপর হাজার, এভাবে অযুত, তারপর লক্ষ, কিন্তু ইংলিশ সিস্টেম হচ্ছে এভাবে 3টি ঘর পর পর। এটা হচ্ছে কে, আবার হইলে এটা হচ্ছে মিলিয়ন, তারপর হইলে আর 3টা হইলে বিলিয়ন, আর 3টা হইলে ট্রিলিয়ন। বুঝা গেল? আমরা যদি বলি 1 মিলিয়ন, তাহলে হচ্ছে একটা একক, দশক, সরি 3টা 1 মিলিয়ন, 1 মিলিয়ন হচ্ছে এভাবে এটা কত বলো দেখি? এটা হচ্ছে 1K। আর যখন আমরা এভাবে দিব এটা হচ্ছে 1 মিলিয়ন, অর্থাৎ আমাদের 10 লক্ষ হচ্ছে যে 1 মিলিয়নের সমান। এভাবে লিখে ফেলিও, এটা সামনে হইলে কে হবে, এখানে যত সংখ্যা বসে এটা কে। এটা তোমাদের ক্লাস 6-এর পড়া। এটা হইলে মিলিয়ন, তারপর হচ্ছে 1 2 3 1 2 3 1 2 3, এটা ট্রিলিয়ন হচ্ছে 4টা, মানে কত হবে তাহলে 30 ট্রিলিয়ন সমান। আমি কালকে যদি দিই সেটা কি হবে? 30 ট্রিলিয়ন আমি লিখে দিচ্ছি, 30 দিলা 1 2 3, 1 ট্রিলিয়নের জন্য একবার, 1 2 3, বিলিয়নের জন্য একবার, 1 2 3, মিলিয়নের জন্য একবার, 1 2 3। এটা হচ্ছে মূল সংখ্যাটা। তো আমাদের দেহে প্রায় এতটা কোষ থাকে, ঠিক আছে? আবার অনেক সময় অনেকভাবে লেখা হয়, অনেক বইয়ে লেখা হয় 10 টু দি পাওয়ার 14, এতটি কোষ থাকে। তোমাদের বইয়ে যদি এটা থাকে এটা লিখবা, বইয়ে যেটাই রাইট আনসার, বইয়ের কথাই রাইট আনসার। আমাদের এইচএসসিতে আসে হচ্ছে এটা, কলেজে উঠলে তখন এটা দেখবা, এখন আপাতত তোমাদের এটা পড়তে হবে, ঠিক আছে? এখন আমরা যাই আগাই, অনেক সময় লাগার কথা তাই না? কিন্তু যদি আমি পুষ্টি সরবরাহ অক্ষুণ্ণ থাকে, এবং ধরো এই একটা থেকে 2টা হইল, তো এখান থেকে যে 2টা করতেছে, আবার যে 2টা হচ্ছে, এটা তো একসাথেই করতেছে। এরকম হইতে হইতে সবগুলো তো একসাথে একসময় গিয়ে যে অনেকগুলো একসাথে বিভাজন করতে থাকে। তো এই জন্য বলছে যে প্রতিবার বিভাজনে যদি 1 দিন করে সময় লাগে, তবু 40 থেকে 50 দিনের মাথায় মানবদের প্রয়োজনীয় কোষ তৈরি হয়ে যাবে। এটা এমসিকিউর পড়া, এগুলো তোমার সিকিউর পড়া, সিকিউর ঘ নাম্বারের জন্য। এখানে রিডিং পড়বা বারবার, পরীক্ষার আগে বারবার রিডিং পড়বে, এটা মুখস্থ করতে পারবে না, আমি বারবার বলি মুখস্থ করতে পারবে না, বারবার রিডিং পড়বে এবং কিছু পয়েন্ট মনে রাখবা। যেমন আমি একটা পয়েন্ট বললাম কি, তোমার বহুকোষী জীব দৈহিক বৃদ্ধি, তুমি এটা দিয়ে পয়েন্ট আকার এনে কথাটা লিখবা। তারপর হচ্ছে কোষগুলো নিয়ে এই গুরুত্বটা ঘ নাম্বারে দেয়, গুরুত্বগুলো ঘ নাম্বারের পড়া, ঘ নাম্বারে পার্থক্য করতে বলে, ঘ নাম্বারে তোমার গুরুত্ব লিখতে বলে। তো গুরুত্ব তো অনেক, এত বড় পৃষ্ঠা তুমি যদি লিখতে যাও প্রায় তোমার 3 পৃষ্ঠা লাগবে, তুমি তো 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা লিখতে পারবে না। এই জন্য বারবার রিডিং পড়বা, রিডিং পরে যা মনে থাকবে তাই লিখে দিয়ে আসবা। তারপর আসি মাইটোসিস প্রক্রিয়ায় অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা
গুণগত একই রকম থাকাই কিগত সংখ্যা এবং গুণগত। আবার এমসিকিউর জন্য সবগুলো এমসিকিউ, কিন্তু আমি যেগুলো গুরুত্বপূর্ণ বলি এগুলো একটু এক্সট্রা করে পড়বা। ক্রোমোজোমের কী থামান থাকে, গুণগত সংখ্যাগত একই রকম থাকে। বৃদ্ধি সুশৃঙ্খলভাবে জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিস সুশৃঙ্খলভাবে হতে পারে। মাইটোসিস প্রক্রিয়া বংশবৃদ্ধি করে মাইটোসিসের ফলে অঙ্গজ প্রজনন সাধিত হয়। আচ্ছা, অঙ্গজ প্রজনন জিনিসটা কি এখন তাইলে আমরা আসি। অঙ্গজ প্রজনন, অঙ্গজ প্রজনন, তোমরা যারা এখন ক্লাস 9-10-এ পড়ো তোমাদের লাস্ট বইয়ের লাস্ট অধ্যায়ের নাম হচ্ছে জীব ও প্রযুক্তি নামে একটা চ্যাপ্টার আছে। ওখানে অনেকগুলো চ্যাপ্টারের কথা তোমরা সবাই চিনো। সেটা হচ্ছে ধরো এটা একটা গাছের ডাল, এটা একটা গাছের ডাল। আমি এই ডালটা কি করলাম, কিছু কিছু গাছ আছে যাদের ডাল কেটে যদি রোপণ করি তখন গাছ থেকে আবার গাছ হয়ে যায়। এখানে কি কোনো জনন হয়েছে, কোনো যৌন জনন হয়েছে, কোনো মিলন হয়েছে, কোনো শুক্রাণু নির্মাণের সৃষ্টি হয়েছে? হয় নাই। এখানে জাস্ট ডালটা আমি রোপণ করে দিলাম, 2n থেকে 2n হইল। দেখো 2n ছিল 2n আছে, তাহলে কি হইলো, একটা ছোটো ডাল ছিল, এটা আস্তে আস্তে মাইটোসিস বিভাজনের পর আস্তে আস্তে বড় হইতে 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 একসময় একটা পুরো গাছে পরিণত হয়েছে। তো এটা দেখে বোঝা অঙ্গজ প্রজননটা। অঙ্গের মাধ্যমে প্রজনন। প্রজনন শব্দের অর্থ হচ্ছে নিজের বংশটাকে বিস্তার করা। আমরা যদি এমন হয় যে আমার একটা হাতের আঙ্গুল কেটে ফেললাম, ওই আঙ্গুলটা কেটে কোথাও রেখে দিলাম, ওই আঙ্গুল থেকে একটা মানুষ হয়ে গেল, তাহলে হবে এটা হচ্ছে অঙ্গজ প্রজনন। ধরো তোমার হচ্ছে তোমার মাথাটা কেটে, তোমার শরীরের অর্ধেক কেটে আমি রেখে দিলাম, ওই শরীরের অর্ধেক থেকে আরেকটা শরীর পুরোপুরি হয়ে গেল, মানে তুমি একটা থেকে দুইটা হয়ে গেল, ওইটা হচ্ছে অঙ্গ। মানে তোমার বডির অঙ্গ থেকে যদি কখনো একটা পরিপূর্ণ জীব তৈরি করতে পারি সেটাকে বলে অঙ্গজ প্রজনন। তো এখানে বসে অঙ্গজ প্রজনন হয় কখন হয়, এই যে একটা এক্সাম্পল দিলাম, সেটা হচ্ছে গাছের ক্ষেত্রে। তোমরা যখন জীব প্রযুক্তি পড়বা তখন দেখবা হচ্ছে যে একটা গাছ থেকে নর্মালি কি হয়, ফল হয়, ফল থেকে বীজ হয়, বীজটা রোপণ করি, বীজ থেকে আবার গাছ হয়। কিন্তু ওই চ্যাপ্টারে গিয়ে দেখবো হচ্ছে তোমরা একটা গাছের একটা পাতা থেকে একটা কোষ নিব, এই কোষটাই কিছু মাধ্যমে রাখবো, মাধ্যমে আস্তে আস্তে বড় করে অনেকগুলো। ভাই এটা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। তোমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা আছে আর কি, মেডিকেল তো পড়ার অনেকের ইচ্ছা, অনেকের বুয়েটে, যাদের ঢাকা ভার্সিটি পড়ার ইচ্ছা, ঢাকা ভার্সিটির 1 নম্বর সাবজেক্টের নাম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখানে কি হয়, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে এই কাজগুলো করা হয় আমাদের। এখানে কি হয়, এই যে আমরা সবাই তো কারো না কারো পরিবারে কি হয়, কারো না কারো পরিবার আছে, মা বাবার বা আত্মীয় স্বজনের কি আছে, ডায়াবেটিস আছে। তো ওরা কি গ্রহণ করে, ওরা ইনসুলিন গ্রহণ করে। এখন কথা হলো, ইনসুলিন তো মানে আমাদের দেহে, এটা বাজারে কেমনে আসলো? এটা আসলো হচ্ছে, ধরো এটা আমার দেহে, আমি মানুষ, এই মানুষটা হচ্ছে একজন মানুষ, এনার হচ্ছে একটা অঙ্গ আছে, এই অঙ্গটার নাম হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়ে একটা কোষ থাকে, এই কোষটার নাম হচ্ছে বিটা কোষ। অগ্নাশয় একটা অঙ্গ, যেটা হচ্ছে আমরা যখন হচ্ছে তোমাদের অ্যাপটা দিয়ে পড়াবো তখন সবগুলো অঙ্গ একদম দেখাইব। বিটা কোষ, এই বিটা কোষ থেকে হচ্ছে ইনসুলিন আসে, ইনসুলিন তৈরি হয়। কীভাবে তৈরি হয়, এটা রাইবোজোম তৈরি করে। কারণ মানে সোজা কথা, বিটা কোষে হচ্ছে সব কিছু লেখা আছে কীভাবে ইনসুলিন তৈরি করতে হবে। তো আমরা কি করছি, বিটা কোষের যে লেখা আছে এগুলোকে আমরা বের করে নিয়ে আসছি, এই কোষটা থেকে আমরা জিনটাকে বের করে আনছি। এই জিনটাকে প্রবেশ করাইছি কোথায়, একটা ব্যাকটেরিয়াতে। এটা বিস্তারিত পড়বা, বলে একটা ব্যাকটেরিয়াতে প্রবেশ করালাম। এই ব্যাকটেরিয়া এখন একটা থেকে শত হবে, এবং এরা দিন শেষে ইনসুলিন বানাবে। তো এখন এইগুলো আমরা বাজারে ওদের থেকে আলাদা করে বিক্রি করি। যেখানে ধরো আমার মানুষের এই জিনিসটা একটা ইনসুলিন একটা কোষ বানাইতে এখন হচ্ছে হাজার কোষ বানাচ্ছে, তো আমরা এগুলোকে হচ্ছে বাজারে বিক্রি করি। এরকম অনেক জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনেক আছে। অঙ্গজ প্রজনন এরকম একটা প্রজনন। নর্মালি একটা গাছের এমন হয় কি, ধরো তুমি একটা গাছ নিলা, গাছের এই অংশ থেকে একটা করে আরেকটা গাছ বানালা। হচ্ছে যে বিজ্ঞানীদের কথা হচ্ছে, গাছটা দেখতে হুবহু একদম এই গাছটার মতো হবে। একটা মানুষ তো হুবহু আরেকজন মানুষের মতো হয় না, কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং কারণে যেগুলো তৈরি করে একদম হুবহু এগুলো হয়।
হুবহু একদম তোমার ধরো আমি এমন পৃথিবীতে এমন বাস্তব হইলো যে মানুষ থেকে করার জন্য অনুমতি দিল বা মানুষ থেকে করার অনুমতি পাওয়ার পরে মানুষ করা শুরু করলো, তখন হইতে পারে তোমার মতো একটা হুবহু একটা মানুষ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, অঙ্গজ প্রজননটা বুঝতো, অঙ্গের মাধ্যমে যে প্রজনন সেটা হচ্ছে অঙ্গজ। আমরা একটা এক্সাম্পল দিলাম, একটা গাছের, অনেকে কলপ করে, এটাকে বলা হয় কলপ, যে গাছের কিছু অংশ মাটিতে পুঁতে দেয় এরকম মাটি গাছ, এটা দিয়ে মনে রাখো, এটা হচ্ছে অঙ্গজ প্রজনন। আপাতত এটা মনে রাখো। তারপরে নতুন ক্ষতস্থান, আমরা তো বারবার বলে আসছি যে ক্ষতস্থান, আমাদের ক্ষত হইলে এটা মাইটোসিস দ্বারা আমরা পূর্ণ করি। এরপর আসি কিছু আছে যাদের আয়ুষ্কাল নির্দিষ্ট, যেমন আরবিসি, এর 120 দিন আয়ুষ্কাল। এই জন্য এটার একটা কথা বললে, তাহলে কিছু কোষ বলছে না এখানে, তুমি এখানে আরবিসি লিখে ফেলতে পারো। এদের পূরণ ঘটে কিভাবে? এদের পূর্ণ হয় আবার মাইটোসিসের কারণে। মাইটোসিসের ফলে একই ধরনের কোষের উৎপত্তি হওয়া জীবগতের গুণগত, যেহেতু একই হয়। ধর আমার হাতে যদি সকালবেলা ছিল একটা কোষ, আমি কেটে গেলাম, কেটে আবার অন্য একটা কোষ হয়ে গেল, তাহলে তো সমস্যা। যেহেতু মাইটোসিসের এখানে একই রকম কোষ উৎপন্ন হয় এবং দেখতে, আয়তনে সব কিছু একই, এই জন্য কোনো সমস্যা হয় না আমার দেহে। জীবগত বৈশিষ্ট্য স্থিতি, এটা তোমাদের উদ্দীপকের একটা লাইন। তোমার পরীক্ষায় উদ্দীপকে ঘ নাম্বার কোশ্চেন করার সময় তোমাকে বলবে এটা যথার্থ ব্যাখ্যা করো, এটা যথার্থ ব্যাখ্যা করো, তোমাকে এই পয়েন্টগুলো লিখতে হবে। তখন লিখবো বলছে জীবজগতের গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা বজায় রাখার জন্য মাইটোসিসের গুরুত্ব ব্যাখ্যা করো। তুমি হচ্ছে এই কথাগুলো তখন লিখবা। এখন আসে হচ্ছে অ্যাবনর্মাল কোষ বিভাজন হলে কি হয়। আমরা সবাই তো টিউমার আর ক্যান্সারের সাথে অবশ্যই নাম শুনছি। টিউমার আর ক্যান্সারগুলো কি দেখবো হচ্ছে, টিউমার মানে হচ্ছে কোনো একটা জায়গায়, ধরো অনেকের বলছে টনসিলের ফুলে যায়, বা ধরো কোনো একটা জায়গায় টিউমার হয়েছে বলতে ফুলে গেছে, এটা ফুলে গেল কেন? নর্মাল কি ফুলে, নর্মাল মানুষের কি হাত পা ফুলা থাকে? নর্মাল মানুষের হাত পা ফুলা থাকে না, তাহলে কেন ফুলছে? ও কিসের টিউমার, কিসের, কোন টিউমারের অপারেশন? আচ্ছা আচ্ছা, আমি ক্লাস শেষে একটা টিউমারের ছবি দেখাবো তোমাদের, এটা দেখলে অবাক হয়ে যাবা। 10 কেজি, ওইটা একটা মানুষের বডিতে 10 কেজি টিউমার নিয়ে অনেক বড়, তো 10 কেজি টিউমার নিয়ে মানুষটা মানে ওইটা নিয়ে চলাফেরা করতো। আচ্ছা, তো কেন হয়ে গেলো? কারণ হচ্ছে যে কোষ বিভাজনের নিয়ন্ত্রণটা হারাই ফেলে। মানে নর্মালি সব কিছু নিয়ন্ত্রণ করতে হয়, কিন্তু যখন হঠাৎ নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলবে তখন হচ্ছে, ধরো আমার এখানে 10টা কোষ দরকার, আমি 10টা কোষ বানাই শেষ করে দিলাম, আমার এখানে কেটে গেলাম, 10টা কোষ দরকার, 10টা কোষ বানাবে, কিন্তু কোনো কারণে যদি যে নিয়ন্ত্রণ করে এই জিনিসগুলো, যে নিয়ন্ত্রণ করে সে যদি নষ্ট হয়ে যায়, তখন 10টার পরিবর্তে 100টা 1000টা লক্ষ কোটি তৈরি হওয়া শুরু করলো, তখন এখানে ফুলে যাবে। এখন কথা হচ্ছে যে কে নিয়ন্ত্রণ করে? আমাদের কোষের মধ্যে একটা জিন থাকে, এটার নাম হচ্ছে P53। এই P53 নামক একটা জিন থাকে, এটাকে এখানে লিখছে না, এটা শিখে রাখি হচ্ছে P53 নামক একটা জিন থাকে। জিন হচ্ছে ডিএনএর একটা, এরকম ডিএনএ যেগুলো বলতেছে এগুলো গার্ডিয়ান অফ জিনোম, মানে জিনোম হচ্ছে, জিনোম মানে হচ্ছে সমগ্র জিনের সমষ্টি, মানে ডিএনএর গার্ড বলতে পারো। তো এই গার্ডিয়ান হচ্ছে পুরা জিনোমগুলোকে রক্ষা করা হচ্ছে P53টা। এখন কোনো কারণে যদি P53 নষ্ট হয়ে যায়, তখনই মূলত কী সৃষ্টি হয়, এরকম টিউমার, ক্যান্সার সৃষ্টি করে। তাহলে আমরা পড়ি, এগুলো অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে ঘটে। তাহলে একটা এমসিকিউর পড়া যে অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে কী ঘটতে পারে, টিউমার অথবা ক্যান্সার। মাইটোসিস কোষ বিভাজনের কারণে 1 থেকে 2টি, 2 থেকে 4টি, এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে, কিন্তু কোষ বিভাজন প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত থাকে। কোনো কারণে নিয়ন্ত্রিত নষ্ট হয়ে যায়, এই যে যদি P53টা নষ্ট হয়ে যায়, অস্বাভাবিকভাবে কোষ বিভাজন তুলতে থাকে, এর ফলে টিউমার সৃষ্টি এবং প্রাণঘাতী টিউমারকে ক্যান্সার বলে। তাহলে টিউমারের ক্যান্সার কি, প্রাণঘাতী টিউমারকে ক্যান্সার বলে। ক্যান্সারগুলো কি হয়, তখন ক্যান্সার, যদি তুমি কোনো কারণে তোমার শরীরে ক্যান্সার হলো, তখন এই জিনিসটা নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে যাওয়ার কোষ বিভাজনের কোনো নিয়ন্ত্রণ নাই, সে ইচ্ছা মতো কোষ বিভাজন করে জায়গাটাকে ফুলাই দিচ্ছে। ঠিক আছে, এরপর আসি ক্যান্সার কোষ এই নিয়ন্ত্রণহীন অস্বাভাবিক কোষ বিভাজনেরই ফল। ক্যান্সার কি, ক্যান্সার হচ্ছে যে নিয়ন্ত্রণহীন অস্বাভাবিক কোষ বিভাজনেরই ফল। যেহেতু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, গবেষণায় দেখা গেছে বিভিন্ন রকম রোগ জীবাণু,
রাসায়নিক এখন বলতে প্রশ্ন আসছে তাহলে এটাকে নষ্ট করলো কে? প্রশ্ন আসে না, নর্মালি তো ঠিকঠাক ছিল, তাহলে নষ্ট করলো কে? নষ্ট করলো কারা? বিভিন্ন রোগ জীবাণু, রাসায়নিক পদার্থ, তেজস্ক্রিয়তা, এগুলো ক্যান্সার সৃষ্টি করে, মানে এগুলি হচ্ছে P53টাকে নষ্ট করে। সহস্রাধিক জিনকে ক্যান্সার কোষ তৈরিতে সহায়ক হিসেবে শনাক্ত করা হয়েছে, মানে জিনকে ক্যান্সার কোষ তৈরিতে। উদাহরণ দেওয়ার জন্য আমরা বলি হিউম্যান পেপিলোমা ভাইরাস E6 E7 নামের 2টি জিন এমন কিছু প্রোটিন তৈরি করে যা কোষ বিভাজন নিয়ন্ত্রক প্রোটিন। এই প্রোটিন আসলে P53টাকে বোঝায়। অর্থাৎ আবার বলি, এটা বুঝবা না তোমরা সবাই, একটা ভাইরাস, ঠিক আছে? এই ভাইরাসগুলোর নাম হচ্ছে পেপিলোমা, হিউম্যান পেপিলোমা ভাইরাস। একটা হচ্ছে E6, একটা হচ্ছে E7। এটা তোমার শরীরে আসলো, তোমার শরীরে প্রবেশ করলো, তোমার শরীরে কোনো না কোনোভাবে প্রবেশ করছে। প্রবেশ করার ফলে তোমার কোষের মধ্যে প্রবেশ করবে, তোমার একটা কোষের মধ্যে প্রবেশ করবে। কোষে প্রবেশ করলো, সে কোষে প্রবেশ করার পর আমাদের কোষে আছে কি? রাইবোজোম আছে। কে আছে? রাইবোজোম আছে। সে রাইবোজোমের কাছে যাবে, রাইবোজোমকে বলবে আমাকে একটা প্রোটিন বানিয়ে দাও। তো রাইবোজোম তো বুঝে না এটা কে পাঠাইছে, সে তো জানে না এটাকে আমার দেহের না কোন দিক থেকে আসছে। সে যখন অর্ডারটা পাইলো, একটা প্রোটিন বানাইলো, একটা বীজ বানাই দিল, সে তো জানে না এটা বীজ নাকি প্রোটিন। এটা গিয়ে P53টাকে নষ্ট করে দিল, এটাকে গিয়ে নষ্ট করে দিল, মানে আমার শরীরে অজান্তেই আমার শরীরকে নষ্ট করলো। কিছু প্রোটিন সৃষ্টি করতেছে, 2টি জিন কিছু প্রোটিন সৃষ্টি করে, এই প্রোটিনগুলো P53টাকে নষ্ট করে। এর ফলে কোষ বিভাজন নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় এবং সৃষ্টি হয় জরায়ু মুখের টিউমার। মেয়েদের ক্ষেত্রে এটা হয়। অনেক সময় এই জিন পোষক কোষের জিনের সাথে একীভূত হয়ে যায় এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুগুলোর কাজ বন্ধ করে দেয়। অনেক সময় কি হইতে পারে, পোষক বলতে কি বুঝাইছে? 2টি জিন পোষক কোষ। আমরা বলি না ভরণ পোষণ, মা বাবা আমাদের ভরণ পোষণ করে, এর পোষণ মানে পালন করা। তো আমি তো কি করতেছি, এই ভাইরাসটাকে আমি পালন করতেছি না, আমার এই কোষটা, এই জন্য বলছে পোষক কোষ। তাহলে এখানে পোষক কোষকে আমার দেহের কোষটা, এটা হচ্ছে মানব দেহের কোষটা। পোষক কোষ জিনের সাথে আমার দেহের যত যে ডিএনএ আছে, এই ডিএনএর ভিতরে প্রবেশ করে মিক্স হয়ে যাবে। মিক্স হয়ে গেলে তোমরা জিনের এত ভিতরে আসলে বুঝবা না। তো ধরো এগুলো কি নিউক্লিওটাইড, কালকে পড়ছিলাম, এগুলো তো পড়ছিলাম নিউক্লিওটাইড, এগুলো হচ্ছে নিউক্লিওটাইড, ডিএনএর মধ্যে এরকম থাকে। তো ও কি করে, কোন একটা জায়গায় এই নিউক্লিওটাইডগুলো নষ্ট করে দিয়ে গিয়ে সে নিজে বসে যায়, সে নিজে বসে গেল এখানে। এখন দিন শেষে আলটিমেটলি সে তখন তোমার কন্ট্রোলটা নিয়ে ফেললো। প্রোটিন যেগুলো তৈরি হবে এগুলো সবগুলো হবে কি P53কে নষ্ট করে দিচ্ছে। এজন্য বলছে কাজগুলোই বন্ধ করে দেয়, সৃষ্টি হয় কোষ কিংবা ক্যান্সার। এটা একটু জটিল তোমাদের জন্য, এই জায়গাটা একটু জটিল। এটা আমি যতটুকু বুঝাইতে পারছি আমার কাছ থেকে ততটুকু বুঝাইলাম। এটা অনেকেই বুঝে নেয় হয়তো, কারণ জিনিসটা জটিল, মানে অনেক গ্রুপ চলে যেতে হয়। তোমরা প্রোটিন সৃষ্টি কি বুঝো না, কীভাবে প্রোটিন সৃষ্টি হয়, রাইবোজোম কীভাবে কাজ করে এটা জানো না, জিন কী জিনিস সেটা আসলে ভালো করে জানো না, তাই এটা কষ্টকর। জিন সহজ ভাষায় ডিএনএকে জিন বলে। তো ডিএনএকে যদি জিন বলে, আমার ডিএনএ হচ্ছে এরকম। আর এই ডিএনএ হচ্ছে আমার দেহে সব কিছু লেখা আছে। একটা ধরো এটা একটা পুরা ডিএনএকে আমি এভাবে ইন্ডিকেট করলাম, এটা তো আমার দেহের পুরাটা ডিএনএ। এখানে সব কিছু লেখা আছে, আল্লাহ সব কিছু আমাদেরকে লিখে দিছে। আমার দেহটা কীরকম হবে, আমার চুল কী হবে, আমার চোখের কালার কীভাবে হবে। এখন প্রশ্ন হলো এগুলো কীভাবে প্রকাশ পায়। এগুলো হচ্ছে যে একটা প্রসেস আছে। এটা একদম শুরুর দিকে যে ক্লাসটা নিয়েছিলাম তখন মাত্র একজন স্টুডেন্ট ছিল, তখন ওকে আমি বলছিলাম এখান থেকে কী হয়। প্রথমত আমরা কি করি, ধরো তোমাকে আমি বললাম তুমি লাইব্রেরিতে যাও, লাইব্রেরিতে গিয়ে দেখলা হচ্ছে যে একটা মুরগির মাংস রান্না করার বই আছে। তোমাকে বলছে তুমি এই বই বাইরে নিয়ে যেতে পারবা না, তুমি এই বই বাইরে যেতে আবার তুমি রান্না লাইব্রেরিতেও করতে পারবা না। তো কী করবা তুমি কী করবা, লাইব্রেরির যে ফটোকপি মেশিন আছে, ফটোকপির যে মেশিনটা আছে ওই মেশিন থেকে তুমি ফটোকপি করে নিবা। কী করে নিবা? ফটোকপি করে নেবে। ঠিক তেমনি এটা হচ্ছে আমাদের দেহে সব কিছুর একটা লাইব্রেরি। আর আমার দেহে সব কিছু তৈরি হয় হচ্ছে রাইবোজোমে। এটা মনে রাখবা, সব কিছু তৈরি হবে কোথায়? রাইবোজোমে। এটা হচ্ছে লাইব্রেরি, এটা হচ্ছে রান্নাঘর। এখন লাইব্রেরি থেকে রান্নাঘরে যাওয়ার জন্য তোমাকে এটা ফটোকপি করে নিতে হবে। তো ফটোকপি করে আমি এটার একটা কপি বের করব,
এরকম ডবল না, কপিটা আসলে 1 পৃষ্ঠা, কারণ সব পুরা বই তো আমার কপি করা লাগবে না, 1 পৃষ্ঠা কপি করব। এটা এখন নিয়ে যাব রাইবোজোমের কাছে, রাইবোজোম আমাকে এটা বানাই দিবে, এটাকে আমরা তখন বলি প্রোটিন। এই প্রোটিনটার কারণে আমার চোখের রং কী হবে এটা হয়, আমার চুল কীরকম হবে এটা হয়, সব কিছু এটাই নিয়ন্ত্রণ করে। তো এখন পেপিলোমা ভাইরাসটা কী করে? পেপিলোমা ভাইরাসটা হচ্ছে যে আমার শরীরের ডিএনএর অংশটাই দখল করে নেয়, এই জায়গায় গিয়ে একীভূত হয়ে যায়। এই জন্য এখানে লিখতে হচ্ছে কি একীভূত হয়ে যায়, মানে একসাথে হয়ে যায়। একসাথে হয়ে তুমি যখন ফটোকপি করবা, তো আলটিমেটলি তুমি কাকে ফটোকপি করতেছো? ধরো আমি কী করলাম, একদিন চালাকি করে তোমার ওই মুরগি রান্নার বইয়ের মধ্যে আমি ঢুকাই দিলাম হচ্ছে সাথে হচ্ছে বীজ তৈরির প্রক্রিয়ার কিছু একটা ঢুকাই দিলাম। তুমি ফটোকপিও করে গেলা, সেম টু সেম ফটোকপি লেখা তুমি বানানো শুরু করলা, কিন্তু দিন শেষে তুমি তো বিষই বানাইলা, দেখে দেখে বিষ বানাইলা। ঠিক আছে? অনেক কষ্ট দিছি তোমাদেরকে, এটা বুঝাইতে কষ্ট হয়েছে, অনেকেই বুঝো নাই। এটা সবাই সাবধানে, অনেকে এটা মেয়েদেরকে একটা টিকা দিতে হয়, জরায়ু মুখের ক্যান্সার, যাদের পসিবল তারা দিয়ে ফেলা ভালো। 18 বছরের পর মনে হয় দেয়। টনসিলের টিউমার কি সেম কারণ? এই সেম কারণে তোমার যখন বাইরে থেকে জীবাণু আক্রমণ করে, তখন আমাদের টনসিল হচ্ছে তোমার দেহের প্রতি সেনাবাহিনী। টনসিল হচ্ছে সেনাবাহিনী, যখন সেনাবাহিনী দিন শেষে কাজ করে পেরিয়ে ওঠে না, তখন তোমার ওই জায়গাটা ফুলে যায়, মানে ওই জায়গাটা জীবাণুটা দখল করে ফেলে। আমার দেশে যেমন বাইরে থেকে মানুষ কোনো শত্রু আসলে সেনাবাহিনী প্রতিরক্ষা দিবে, কিন্তু সেনাবাহিনী যদি না পারে তাহলে তো আমার বাইরের দেশে শত্রুরা এসে আমার দেশটা দখল করে নিল। ঠিক একইভাবে যদি তোমার টনসিল যেটা, এটার কাজ হচ্ছে যে সেনাবাহিনীর মতো কাজ করা, কিন্তু যখন পারবে না তখন এটা হচ্ছে যে ফুলে যাবে। টনসিল টিউমার একই টিউমার টনসিল একই কথা। টনসিল টনসিল হচ্ছে নামটা, টনসিল সবার, এটাকে বলা হয় টনসিল। যখন ফুলে হয় তখনটা বলে টনসিলের টিউমার বা টনসিলাইটিস। টনসিল সবারই আছে। টনসিল একটা প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের দেহের, আর সবাই যাদের 18 বছরের পর হয়ে যায় তাদের এই টিকাটা দিয়ে ফেলতে হয়। জরায়ু মুখের টিউমারের একটা ভ্যাকসিন দেয়, এটা দিয়ে দাও। আমাদের স্কুলে কিছুদিন আগে হিউম্যান পেপিলোমা ভাইরাস হ্যাঁ সবারই তো দিছে, হ্যাঁ ভুলেই গেছে, সবারই দিছে এটা দিয়ে। আমাদের মেডিকেলে এখন যাদের তাদের আরেকটা আছে, সেটা হচ্ছে হেপাটাইটিস বি এর ভ্যাকসিনও দিয়ে দিতে বলে। এটাও অনেকদিন স্কুলে চলছিল, সব স্কুলেই দিছে আমার মনে হয়, আমি জানি সব স্কুলে এই ভ্যাকসিনটা দিছে কিছুদিন আগে। না দিলে হচ্ছে তোমরা হচ্ছে হাসপাতালে যোগাযোগ করে দিয়ে ফেলতে পারো। আর একটা ছিল হেপাটাইটিস বি, এটা অনেক দিন আগে থেকে দিচ্ছে, এখনও দেয় মাঝে মাঝে, এটাও দিয়ে দিবা। এটা হচ্ছে যে এটা এরকম একটা মারাত্মক রোগ, যেটার কারণে তুমি আসলে মানুষ মারা যায়, এরকম একটা রোগ আর কি। যেতে আমরা বলি না বড় ধরনের রোগ বা বড় রোগ বলি, এই বড় রোগ হচ্ছে একটা হচ্ছে এটা হেপাটাইটিস ভাইরাসটার রোগটা হচ্ছে এক বড় রোগ, বড় ক্যান্সার বলে আমরা গ্রামগঞ্জে বলি যে বড় রোগ হয়েছে, ওনার বড় রকম ক্যান্সার হয়েছে। আসলে হেপাটাইটিস বি হয়, কি হয় কেমন হয় এগুলো এইচএসসিতে কিছু জানবা, আরগুলো যারা ওই লাইনে যাবা। আর যারা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে দেবা তাদেরকে বলবো একটা মজার সাবজেক্ট এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা। এবং ডিউর প্রথম 220 জন নাকি 120 জন পাই, মানে তুমি এত 1000 পরীক্ষা দিবে, মাত্র প্রথম 120 জনই এই ইয়াটা পাই। ঠিক আছে, সবাইকে যারা পরীক্ষা দাও নাই তারা পরীক্ষা দিয়ে। হ্যাঁ বলো। আচ্ছা ভাই, ম্যাথ ইঞ্জিনিয়ারিং কি অনেকে বলতে ম্যাথ ইঞ্জিনিয়ারিং করতেছে বা করবে? বুঝি নাই, তোমার ম্যাথ বলছো না কি বলছো? হ্যাঁ ম্যাথ বলছি। ম্যাথের উপর ইঞ্জিনিয়ারিং বা ম্যাথের উপর আসলে কোনো ম্যাথের উপর তো ইঞ্জিনিয়ারিং নেই, ম্যাথের উপর তো সাবজেক্ট আছে বিশ্ববিদ্যালয়ে, গণিত ডিপার্টমেন্ট আছে। ম্যাথের উপর তো ইঞ্জিনিয়ারিং শুনি নাই। ম্যাথের উপর ডিগ্রি নেয়, ম্যাথের উপর পিএইচডি করে, ম্যাথের উপর অনার্স করে, ডিগ্রি করে, বাট ম্যাথ ইঞ্জিনিয়ারিং নেই। ইঞ্জিনিয়ারিং আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর অনেক আছে। যেটার সবার ইচ্ছা ওইটা নিয়ে এখন থেকে ঘাটাঘুটি করবা, ওইটা নিয়ে কী করা যায়, কিভাবে যাই। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? আমাদের তার ক্লাস কালকে হচ্ছে না, আমাদের ক্লাস হবে হচ্ছে শনিবারে। দোয়া করবো আমার শনিবারে পরীক্ষা যাতে ভালো হয়, আর পরীক্ষাটা দিয়ে দিও সবাইকে আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ তোমাদের এত কষ্ট করে পড়াচ্ছি, তোমাদের জন্য দোয়া করবো না তো? আর তোমাদের তো ভালো করতেই হবে, এই 2টা চ্যাপ্টার থেকে যেন
কোনো এমসিকিউ ভুল না হয়, কোনো সিকিউতে নাম্বার কমে না যায়, আমি চাইবো এটা। বাকি 2 অধ্যায় আমি জানি না, এই 2টা অধ্যায় আমি পড়াইলাম। আমার কথা হচ্ছে এই 2টা অধ্যায় থেকে কোনো এমসিকিউতে ভুল তোমাদের না হয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।